বান্ধবীদের সাথে বাজি ধরে অচেনা আইডিতে নিজের একটি হট বোল্টো ছবি পাঠায় মেঘালয়া। ছবির নিজে লিখে দেয়, আজ রাতে তোমার সাথে টি-20 ম্যাচ খেলতে চাই। মেসেজ পাঠিয়ে বিছানার উপর পা তুলে বসে সে তার ফোনটা নাচাতে নাচাতে বান্ধবীদের দিকে তাকাল। ওপাশে দাঁড়িয়ে থাকা ফাতিহা, রাইসা আর তানিয়ার মুখের রক্ত যেন এক পলকে চুষে নিয়েছে কেউ। মেঘালয় ঠোঁটের কোণে একটা বাঁকা শয়তানি হাসি ফুটিয়ে হাতটা বাড়িয়ে দিল। বাজি জেতার 12,000 টাকা দে, জলদি। মেঘালয় যা বলে তা করে দেখায় গু। ফাতিহা এবার আমতা আমতা করে শুকনো ঢোক গিলে মিনমিনিয়ে বলল, আসলে মেঘু, আমাদের কাছে এই মুহূর্তে এত টাকা নেই রে। কি? মেঘালয়ের গলার আওয়াজ এক ধাক্কায় সপ্তমে চড়ল। সে বিছানা থেকে লাফিয়ে নামল। শালি শাকচুন্নির দল, তোদের কাছে টাকা নাই তাইলে আমার সাথে বাজি কেন ধরলি? ফাজলামো পাচ্ছিস? হয় আমার টাকা আমায় দিবি, না হলে আমার সম্মান আমার কাছে ফেরত দিবি। কুত্তি ছেড়ি। মেঘালয়ের চিল্লানিতে পুরো ঘর কাঁপছে। ফাতিহা পরিস্থিতি সামাল দিতে দ্রুত মেঘের হাত থেকে ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করল। আরে শান্ত হ। তোর ছবি মনে হয় ওপাশ থেকে এখনও দেখেনি। দাঁড়া, আনসেন্ড করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি সব। ফাতিহা কাপা কাপা আঙুলে মেসেজ অপশনে গেল। স্ক্রিনের দিকে তাকাতেই তার হাতের আঙুল জমে বরফ হয়ে গেল। মুখের রং চুন। বাকি দুটো মেয়েও ফাতিহার কাঁধের উপর দিয়ে স্ক্রিনে উকি দিল। সবার চোখ চরকাচ। ছবিটার নিচে দুটো ব্লুটিক জ্বলজ্বল করছে। ছবি ইতিমধ্যে সিন হয়ে গেছে। শুধু তাই নয়, চ্যাট বক্সের উপরের দিকে লেখা উঠছে, টাইপিং। সবাই বেকায়দায় ফেসে গেছে, সেটা বুঝতে আর বাকি রইল না। ফাতিহা থতমত খেয়ে ফোনটা মেঘালয়ের দিকে বাড়িয়ে দিল। গলার আওয়াজ কাঁপছে। মেঘ আসলে হয়েছে কি? মেঘালয় এবার ফেটে পড়ল। চাপা চিৎকার করে ফাতিহার কলার চেপে ধরল। বান্দির বাচ্চা কি হয়েছে? তোর আমার বাচ্চা হয়েছে? কথা আটকে যাচ্ছে কেন? দেখ, ওপাশ থেকে রিপ্লাই আসছে। রাইসা ফিসফিসিয়ে বলল। ওদের এই চরম বাগবিতণ্ডার মাঝেই ফোনটা টুং করে শব্দ করে উঠল। স্ক্রিনে ভেসে উঠল ওপাশের সেই অচেনা আইডির মেসেজ। রাগ ভুলে চারজনই হুমড়ি খেয়ে পড়ল স্ক্রিনের উপর। ওহ মাই সুইট হার্ট, ইউ লুকিং সো হট। একটু ওয়েট করো, আমি আসছি। এসে টি-20 নয়, ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলব। খাট কাঁপাবো, জাস্ট ওয়েট ফর মি। মেসেজটা পরেই ফাতিহা আর তানিয়া ভয়ে বিছানায় ধপ করে বসে পড়ল। মেঘালয় স্তব্ধ হয়ে তাকিয়ে রইল স্ক্রিনটার দিকে। রিপ্লাইয়ের ভাষা আর আত্মবিশ্বাস বলে দিচ্ছে ওপাশের মানুষটা কোনো সাধারণ সস্তা ছেলে নয়। ঠিক তখনই চ্যাট বক্সের উপরের প্রোফাইল পিকচারটায় মেঘালয় ভালো করে তাকাল। এতক্ষণ খেয়াল করেনি, এবার জুমিং অপশনে গিয়ে দেখল ডিউটি পরা এক জোড়া তীক্ষ্ণ, গম্ভীর চোখ। ইউনিফর্মের কাঁধের অ্যাপোলেটে মেটালের একটা চমৎকার শাপলা জ্বলজ্বল করছে, যা স্পষ্ট জানান দিচ্ছে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর। আর তার ঠিক নিচেই মেটালের হরফে খোদাই করা আছে খু বাংলাদেশ সেনাবাহিনী গ। কিন্তু সেই মেজরের আসল পরিচয়টা নিশ্চিত হতেই মেঘের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সাক্ষাৎ জমের কাছেই নিজের এমন ছবি পাঠাতে গেল ও। এ যে ওর আপন বড় ভাই নোমান ইয়াসিনের একমাত্র বাল্যবন্ধু, জানে জিগার। ওরে আল্লাহ, একারে মেসেজ পাঠাতে দিলি রে। ও যদি জানতে পারে এই মায়াডা আমি, তাইলে আমারে জ্যান্ত কাইটটা বুড়িগঙ্গার পানিতে ভাসাইব। মেঘালয় মাথায় হাত দিয়ে পাগলের মতো চিৎকার করে উঠল। রাইসা, তানিয়া আর ফাতিহা এমনিতেই কাঁপছিল, মেঘের এমন ভয়ঙ্কর চিৎকার শুনে ওরা আরও বেশি ভয় পেয়ে যায়। মেঘের ফ্যাকাশে ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে ফাতিহা ভয়ে ভয়ে কাপা গলায় জিজ্ঞেস করে, এনিকে রে মেঘ? এত ভয় পাচ্ছিস কেন? বড় ভাইয়ার বন্ধু, মেজর শীর্ষ কার্দার অঙ্কন। নামটা উচ্চারণ করতে না করতেই মেঘালয়ের চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসে। তীব্র ভয়ের চোটে মাথা ঘুরে সে ধপাস করে মেঝের উপর লুটিয়ে পড়ে। চোখের পলকে অজ্ঞান হয়ে গেছে মেঘ। মেঝেতে নিথর হয়ে পড়ে থাকা মেঘের দিকে তাকিয়ে রাইসা, তানিয়া আর ফাতিহার কলিজা যেন এক মুহূর্তে পানিশূন্য হয়ে শুকিয়ে গেল। সেদিন মেঘের কপাল ভালো ছিল যে আইডিটা ওর আসল নামে ছিল না, একদম নিখুঁত একটা ফেক আইডি ছিল। আর ও ভয়ের চোটে অজ্ঞান হয়ে যাওয়ার পর বান্ধবীরা চালাকি করে চ্যাট হিস্ট্রি ডিলিট করে আইডিটাই পার্মানেন্টলি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিল। কিন্তু আজ 6 মাস পর খালাতো ভাইয়ের বিয়েতে সেই যমদূতকে সামনাসামনি দেখে মেঘের আত্মা খাঁচাছাড়া হওয়ার জোগাড়। এ কি মেঘ?
তুই এত ঘামছিস কেন? এসি তো ফুল স্পিডে চলছে গু। খালাতো বোন মিথিলার ধাক্কা আর কথায় বাস্তবে ফেরে মেঘ। সে ওড়না দিয়ে কপালের ঘাম মুছ। একটু দূরেই শেরওয়ানি পরা বরের পাশে দাঁড়িয়ে ওর বড় ভাই নোমানের সাথে গভীর কোনো আলোচনায় মগ্ন স্বয়ং শীর্ষ কার্দার অঙ্কন। নেভি ব্লু কালারের ব্লেজারে তাকে দেখতে যতটা হ্যান্ডসাম লাগছে তার চেয়ে 10 গুণ বেশি ভয়ঙ্কর লাগছে মেঘের কাছে। মেঘ ঢোক গিলে আঙুল তুলে শীর্ষকে দেখিয়ে কাপা গলায় জিজ্ঞেস করল, মুনি, উনি তোদের এখানে কি করছেন? মিথিলা মেঘের আঙুলটা টেনে নামিয়ে হাসতে হাসতে বলল, আরে হো বুদ্ধু, উনি আমার নিজের আপন চাচাতো ভাই। আর্মিতে আছেন, মেজর। ভীষণ কড়া আর রাগী মানুষ। আমরা সব ভাইবোনেরা উনাকে বাঘের মতো ভয় পাই। মিথিলার কথা শুনে মেঘের ইচ্ছে করল এই মুহূর্তে বিয়েবাড়ির মেঝেটা দুভাগ হোক আর সে সোজা পাতালপুরীতে ঢুকে যাক। দুনিয়ায় এত মানুষ থাকতে এই লোকটাই মিথিলার চাচাতো ভাই হবে? আমি একটু আসছি রে। ওয়াশরুমে যাবু। মিথিলাকে কোনমতে এড়িয়ে মেঘ হনহন করে হেঁটে একটা ফাঁকা রেস্টরুমে চলে আসল। ভেতরের ছিটকিনিটা আটকে দিয়ে সে পাগলের মতো পায়চারি করতে লাগল আর দাঁত দিয়ে নখ কাটতে লাগল। আয়নায় নিজের ফ্যাকাশে মুখটা দেখে নিজেকেই গালি দিতে ইচ্ছে করছে ওর। কোনো বালে বলছিল ওই দিন বাজি ধরতে? এবার বোঝ ঠেলা মেঘালয়া। আইডি ফেক ছিল বলে সেবার বেঁচে গেছিস, নোমান ভাইয়াও টের পায়নি। কিন্তু এই লোক যদি কোনোদিন কোনোভাবে বুঝতে পারে ওই রাতের মেসেজ আর হট ছবি পাঠানো মেয়েটা আমি, তাহলে আমার জ্যান্ত ইন্নালিল্লাহ হয়ে যাবে। ডিফেন্সের মানুষ, ধরে নিয়ে এনকাউন্টার করে দিলেও কেউ টের পাবে না। মেঘ নিজের গালে নিজেই দুটো থাপ্পড় মারল মাথা ঠান্ডা করার জন্য। নিজেকে সান্ত্বনা দিয়ে ফিসফিস করে বলল, শান্ত হ মেঘ, শান্ত হ। আইডি তো ডিলিট করে দিয়েছিস। উনি তোকে সামনাসামনি কখনো দেখেনি ওই লুকে। চিল। একদম নর্মাল থাকবি। ওর বকবকের মাঝে হঠাৎ করেই কাঠের দরজার উপর সজোরে আঘাত পড়ল। আর তার পরপরই ওপাশ থেকে ভেসে এল সেই গমগমে ধারালো গলা। রুমে কে ঢুকেছে? বের হও বলছি। শীর্ষর গলার আওয়াজ শুনে মেঘের কলিজা এক ঝটকায় মুখের কাছে চলে এল। সে ভয়ে কাঁপতে কাঁপতে দরজার দিকে তাকাল। আসলে ছোটবেলায় একবার খালার বাড়ি এসেছিল মেঘ, তখন ও এত ছোট ছিল যে শীর্ষ যে মিথিলার নিজের আপন চাচাতো ভাই সেটা ও জানতি না, সময়ের সাথে সাথে একদম ভুলে গিয়েছিল। আর বড় ভাই নোমানের সাথেও শীর্ষকে ও বড়জোর বার দুয়েক দেখেছে দূর থেকে, তাই এই খিটখিটে মেজাজের আর্মি অফিসার সম্পর্কে ওর তেমন কোনো ধারণাই ছিল না। এদিকে ওপাশ থেকে লাগাতার দরজায় কড়া নেড়েই চলেছে শীর্ষ। ওর ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। বের হবে নাকি দরজা ভাঙব? 1 2। মেঘ আর ঝুঁকি নিল না। 3 গোনার আগেই দ্রুত যেয়ে ছিটকিনি খুলে দরজাটা টেনে দিল। দরজা খুলতেই লম্বাচোরা দেহি শীর্ষ হুড়মুড় করে ঘরের ভেতর ঢুকে পড়ল। নিজের বেডরুমে একজন অচেনা, ফ্যাকাশে হয়ে যাওয়া মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে শীর্ষ নিজের ঘন ভ্রু দুটো কুঁচকে নাচাল। সে এক হাত পকেটে পুরে মেঘের উপর নিচ তাকিয়ে কড়া গলায় জিজ্ঞেস করল, হু আর ইউ? ইয়ে মানে আমি কেউ না। মেঘালয় ভয়ের চোটে তোতলাতে শুরু করল। ওখান থেকে যত দ্রুত সম্ভব পালানোর জন্য যেই না ও হিল জুতো পরা পায়ে ঘর থেকে বের হতে যাবে, অমনি ঘটল অঘটন। ওর ভারী জাঁকজমকপূর্ণ লেহেঙ্গার ঘেরের সাথে নিজের পা পেঁচিয়ে গেল। ব্যালেন্স হারিয়ে সে সোজা সামনের দিকে চিৎটাং হয়ে পড়ে যেতে নিল। পড়তে পড়তেই মেঘ চোখমুখ খিচে চিৎকার জুড়ে দিল, ওরে আল্লাহ, আমারে বাঁচাও! মাটিতে পড়ার আগের ওই 1 সেকেন্ডে মেঘের মাথায় দুনিয়ার সব আজগুবি চিন্তা ভর করল। সে হাত পা ছুঁড়ে বিলাপের সুরে চিল্লানো শুরু করল, আমি মইরা গেলে আমার না হওয়া বাইচ্চা কাইচ্চার কি হইব রে? আল্লানরে আমারে বাঁচাও! হাসা কইতাছি, এহন থেইকা সব মাইনা চলমু। আমার না হওয়া স্বামীরে বিধবা কইরো না তুমি রে। হেই স্টুপিড গার্ল, জাস্ট শাট আপ! কানের কাছে একটা বজ্রপাতের মতো ধমক শুনে মেঘালয় পুরো আকাশ থেকে পড়ল। ভয়ার্ত চোখে এক চোখ খুলে তাকাতেই ও দেখল ও মাটিতে পড়েনি। শীর্ষ নিজের শক্ত দীর্ঘ হাত বাড়িয়ে ওর কোমর জড়িয়ে ধরে পতন থেকে বাঁচিয়েছে। কিন্তু মেঘের মুখের একদম ইঞ্চি খানেক দূরত্বে এখন শীর্ষর সেই রাগী, গম্ভীর মুখ। এত কাছ থেকে যমদূতকে দেখে মেঘের ভেতরটা আবার কেঁপে উঠল। ভয়ের চোটে হাত পা ছড়াছড়ি করতে গিয়ে ও নিজের ব্যালেন্স তো রাখতে পারলি না, উল্টো শীর্ষর ব্লেজারের কলারটা খামচে ধরল। ফলাফল যা হওয়ার তাই হল। হঠাৎ এই টানে শীর্ষ নিজের ভারসাম্য ধরে রাখতে পারল না। মেঘকে নিয়েই সে ধপাস করে ফ্লোরের উপর পড়ে গেল,
মেঝেতে পড়ার পর মেঘ টের পেল ওর উপর প্রায় ৬ ফুট উচ্চতার একটা বিশাল ভারী শরীর চেপে বসেছে। মেঘালয়ার দম বন্ধ হওয়ার জোগাড়। কোমরাটাও বুঝি ভেঙেছে। সে নিচ থেকে চোখমুখ কুঁচকে চিলচিৎকার জুড়ে দিয়ে বলল, আল্লাহ রে, গেছি রে আমি। ধামরা হাতির চাপায় চিলে চাপট হইতাছি রে। ওরে কে কোথায় আছিস, আমারে এই জলহস্তি আর হাতির নিচ থেকে উঠা রে। বাঁচাও। মাথা মোটা কোথাকার উ। রাগে গজগজ করতে করতে মেঘের উপর থেকে এক ঝটকায় উঠে দাঁড়াল শীর্ষ। নিজের নেভি ব্লু ব্লেজারটা টেনে টুনে সোজা করে সে মেঘের দিকে তাকাল। মেয়েটার কাণ্ডকারখানা দেখে তার মেজাজ চড়ে গেলেও মাটিতে ওভাবে পড়ে থাকতে দেখে সে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের বড় শক্ত হাতটা বাড়িয়ে দিল। হাত ধরে উঠে এসো উ। মেঘালয় তখনও ফ্লোরে পড়ে আছে, ওর মাথা ঘুরছে। ও বোবা বোবা চাহনি দিয়ে শীর্ষর দিকে তাকাল, যেন এখনও বিশ্বাস করতে পারছে না ও বেঁচে আছে। কাপা কাপা হাত বাড়িয়ে সে শীর্ষর শক্ত হাতটা শক্ত করে ধরল ওঠার জন্য। শীর্ষ যখন আলতো টানে মেঘকে উপরের দিকে তুলছিল, ঠিক তখনই মেঘের জাঁকজমকপূর্ণ লেহেঙ্গার চড়া ওড়নাটা একপাশে সরে গেল। আর ঠিক সেই মুহূর্তেই শীর্ষর তীক্ষ্ণ চোখের নজর গিয়ে পড়ল মেঘের উন্মুক্ত ফর্সা উদরে। কূপের মতো গভীর নাভির ঠিক পাশেই একটা কুচকুচে কালো তিল হীরের টুকরোর মতো চিকচিক করছে। সেই দৃশ্যটা দেখামাত্রই মেজর শীর্ষ কারদারের মতো একজন শক্ত মনের মানুষের বুকেও যেন আচমকা একটা বিদ্যুতের ঝিলিক খেলে গেল। তার চোখের পলক স্তব্ধ হয়ে গেল, হাতের টানটা কয়েক সেকেন্ডের জন্য থমকে রইল। নিজের অজান্তেই ঘোর লাগা গলায় শীর্ষ ঠোঁট গলে বেরিয়ে এল এক লাইনের ফিসফিসানি। হোয়াট আ বিউটিফুল নাভেল। খালাতো ভাইয়ের বাসর ঘর সাজানোর গুরুদায়িত্ব পড়েছে মেঘালয়া, মিথিলা আর কিঞ্জাসহ আরও বেশ কয়েকজনের উপর। শুধু মেয়েরাই নয়, এই দলে হাত বাড়াতে এসেছে আদর আর রাহাত নামের 2 ছেলেও। সবাই মিলে হাসি মুখে রজনীগন্ধা আর গোলাপের মালায় পুরো ঘরটাকে এক টুকরো স্বর্গ বানিয়ে তুলল। চারিদিকে সুগন্ধি ফুলের মেলা, কিন্তু পুরো ঘরের কোথাও মশারির কোনো চিহ্ন দেখতে পেল না মেঘ। তার সরল আর কৌতূহলী মন এই খটকাটা কিছুতেই মেনে নিতে পারল না। সে হাত কোমরে রেখে ফট করে প্রশ্ন করে বসল, আচ্ছা, বাসর রাতে মশারি টাঙায় না কেন রে? হেগোরে কি মশায় কামড়ায় না? মেঘের এমন চরম বোকা বোকা আর নিষ্পাপ প্রশ্ন শুনে ঘরের সবাই 1 সেকেন্ডের জন্য থমকে গেল, তারপরই পুরো ঘর জুড়ে হো হো করে হাসির রোল উঠল। কিঞ্জা নিজের হাসি চেপে মেঘের নাকের ডগায় আলতো করে একটা টোকা দিয়ে বলল, ধুর পাগলি। ওই রাতে নিজেরা মারামারিতে মেলা ব্যস্ত থাহে। মশায় কামড়াইলেও ওটুকু ব্যথায় হেগো কিচ্ছু যায় আসে না গ। মেঘের চোখ দুটো এবার আরও বড় বড় হয়ে গেল। সে অবুঝের মতো আবার জিজ্ঞেস করল, কিন্তু কি মিয়া মারামারি করে? এতক্ষণ ফুলের মালা গাঁথতে থাকা রাহাত সুযোগ বুঝে কথার মাঝে ফোড়ন কেটে উঠল। সে বাঁকা হেসে বলল, হেইডা আফনের বিয়া হইলেই নিজে চোখে জানবার পারবেন। ওহন তো আফনে ছুডু মানুষ, আগে বড় হন, বিয়া করেন। তারপরে দেহেন এয়া কিয়া হেইয়া মারামারি কিনা। রাহাতের এমন রসাত্মক আর দ্ব্যর্থবোধক কথায় মেঘালয় মুহূর্তের মধ্যে লজ্জায় লাল হয়ে গেল। এই শ্যামবর্ণের মায়াবী মেয়েটা আজ একটা ল্যাভেন্ডার রঙের শাড়ি পরেছে, সাথে একদম হালকা ছোঁয়াচে সাজ। এই অল্প সাজেই তাকে ডালিম ফুলের মতো স্নিগ্ধ দেখাচ্ছে। রাহাত যখন মেঘের সেই লাজুক মিষ্টি হাসির দিকে পলকহীন চোখে তাকিয়ে থাকার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই পুরো ঘরের বাতাস ভারী করে বাজের মতো আছড়ে পড়ল এক গম্ভীর, ধারালো কণ্ঠস্বর। কোনো মারামারির কথা বলা হচ্ছে এখানে? হঠাৎ দরজায় মেজর শীর্ষ কারদার অঙ্কনকে দাঁড়িয়ে থাকতে দেখে ঘরের সবার হাসিমুখের রক্ত যেন এক পলকে চুষে নীল কেউ। ব্লেজারহীন শার্টের হাতা দুটো কনুই পর্যন্ত গোটানো, চোখে তার চিরাচরিত রাশভারী আর তীক্ষ্ণ চাউনি। আদর পরিস্থিতি হালকা করতে গিয়ে আমতা আমতা করে গ্রামীণ টোনে বলেই ফেল, 420-র কথা বলা হচ্ছে ভাইয়া। ওই যে বাসর রাইতে জেম্বায় মারামারি ওয় আর কি। আদরের মুখ থেকে এমন সস্তা ও অশোভন কথা শুনতেই মেজর শীর্ষর চোয়াল শক্ত হয়ে উঠল। কপালে রাগের রগগুলো ভেসে উঠল তার। সে বাঘের মতো গর্জে উঠে ধমক দিয়ে বলল, শুদ্ধ ভাষায় কথা বলতে পারিস না? আর ছোটদের সামনে এসব কেমন নোংরা কথাবার্তা? যা, বের হয়ে যা ঘর থেকে। মেজর কারদারের সেই বজ্রকণ্ঠের ধমক আর চোখের আগুনের সামনে দাঁড়িয়ে থাকার সাহস কারোর ছিল না। আদর আর রাহাত আর একটা শব্দও না বাড়িয়ে মাথা নিচু করে চোরের মতো চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। আদর আর রাহাত চলে গেলেও ঘরের ভেতর যেন বাতাস জমে বরফ হয়ে গেল। মিথিলা, কিঞ্জা আর মেঘালয়া পাথরের মূর্তির মতো যে যেখানে ছিল সে সেখানেই দাঁড়িয়ে রইল। নড়ার মতো শক্তিটুকুও যেন তাদের শরীর থেকে উধাও হয়ে গেছে।
ভয়ের চোটে মিথিলা আর কিঞ্জা মনে মনে তবা আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে বিড়বিড় করতে লাগল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ যখন একদম শিয়রে, তখন মানুষ যেভাবে শেষ মুহূর্তের দোয়া দুরুদ পড়ে, ওরা ঠিক সেভাবেই মনে মনে সব আউড়ে যাচ্ছে। আর ওদিকে মেঘালয় ঠাই দাঁড়িয়ে এক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে মনে মনে রোনাজারি করছে। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আজিম। যমদূতের সামনে পড়লে মানুষের যে দশা হয়, মেঘের এখন ঠিক সেই দশা। ওরা যখন মনে মনে ইষ্টনাম জপতে ব্যস্ত, ঠিক তখনই শীর্ষ চাঁদ করে ওঠে। সিংহের গর্জনে পুরো ঘর কাঁপিয়ে সে কড়া গলায় বলল, কি হল? তোদের কি এখানে থাকার জন্য আলাদা করে নেমন্তন্ন করতে হবে? বেরিয়ে যা এখান থেকে। ফুট! শীর্ষর ধমক খেয়ে মিথিলা আর কিঞ্জার সাথে মেঘ মাথা নিচু করে বিড়ালের মতো ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াল। কিন্তু মেঘ দরজার চৌকাঠ পার হওয়ার আগেই ঘরের ভেতর আবার আছড়ে পড়ল সেই গমগমে কণ্ঠস্বর। হেই ল্যাভেন্ডার গার্ল, স্টে হেয়ার। বাকিরা বের হয়ে যাও। কথাটা শোনামাত্রই মেঘের পায়ের জুতো যেন মেঝের সাথে আঠা দিয়ে লেগে গেল। মিথিলা আর কিঞ্জা দরজার কাছে থমকে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকাল। ভয়ে ওদের গলা শুকিয়ে কাঠ। মিথিলা কোনমতে সাহস সঞ্চয় করে আমতা আমতা করে বলল, মানে ভাইয়াও কেউ। তোদের জাস্ট যেতে বলেছি না? নিজের চরকায় তেল দে। শীর্ষর চোখ রাঙানি দেখে ওরা আর এক সেকেন্ডও দাঁড়ানোর সাহস পেল না। ছুটে ঘর থেকে বেরিয়ে যেতেই দরজার আড়ালে লুকিয়ে থাকা রাহাত আর আদর ওদের হাত ইশারায় ডাকল। চারজন মিলে দরজার একদম চিপায় দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে কান খাড়া করে দাঁড়াল। সবার মনেই এক কৌতূহল, এই রাগী মেজর হঠাৎ মেঘালয়কে একা ঘরে কেন আটকে রাখল? ভেতর থেকে কোনো আওয়াজ আসছে কি না তা দেখার জন্য ওরা যেই না দরজার ফাঁক দিয়ে উকিঝুঁকি মারতে যাবে, অমনি ভেতর থেকে শীর্ষর তীক্ষ্ণ আওয়াজ ভেসে এল। দরজার চিপায় উকি দেওয়া ওই চারটা মাথাকে যদি আমি ধরতে পারি, তবে পিঠের উপর অর্জুন গাছের ডালের একটা বাড়িও মাটিতে পড়বে না। শীর্ষর মুখের কথা শেষ হতে দেরি, কিন্তু রাহাত আর আদরের চোখের সামনে নিজের পিঠের চামড়া ওঠার দৃশ্য ভেসে উঠতে দেরি হল না। শীর্ষ ওদের পেছনে চালা নিয়ে দৌড়াচ্ছে আর বলছে, শুয়োরের দল! তোদের বেরিয়ে যেতে বলার পরও এখানে লুকিয়ে চোরের মতো আড়ি পাচ্ছিলি? দাঁড়া, দেখাচ্ছি মজা। তা দেখেই রাহাত আর আদর শুকনো এক ঢোক গিলে পালালো দরজার চিপা থেকে। এদিকে কিঞ্জা আর মিথিলাও যেন একই স্বপ্ন দেখল। উঠোনের আম গাছের ডালে ওদের 2 হাত রশি দিয়ে বেঁধে লটকিয়ে দেওয়া হয়েছে, আর মেজর শীর্ষ কার্দার 2 হাতে দুটো অর্জুন গাছের মোটা চালা কাঠ নিয়ে ধাম ধাম করে ওদের পিঠে পিটাচ্ছে। পিঠের চামড়া ফেটে চৌচির হয়ে যাচ্ছে আর ওরা বাতাসে ঝুলে লাফাচ্ছে। বাস্তবে শীর্ষ ঘর থেকে বের হওয়ার আগেই ওরা আর এক সেকেন্ডও সেখানে না দাঁড়িয়ে লেজ গুটিয়ে সিঁড়ির দিকে দৌড় লাগাল। আপনি বাঁচলে বাপের নাম, এই নীতি মেনে ওরাও দ্রুত পায়ে কেটে পড়ার সিদ্ধান্ত নিল। যাওয়ার আগে মিথিলা দরজার দিকে তাকিয়ে ভয়ার্ত ফিসফিসানি স্বরে মেঘের উদ্দেশ্যে বলল, তোর আত্মার মাগফিরাত কামনা করতাছি রে মেঘ। আল্লাহ তোরে জ্যান্ত কবর হওয়া থেকে বাঁচাক। খট করে ছিটকিনি লাগার শব্দটা মেঘের কানে যেন যমদূতের পরজানা হয়ে বাজল। দরজাটা লক করেই শীর্ষ ধীর পায়ে মেঘের দিকে এগিয়ে আসতে লাগল। তার প্রতিটি পদক্ষেপ যেন বাঘের শিকারের দিকে এগিয়ে যাওয়ার মতো ধীর, মাপা আর ভয়ঙ্কর। শীর্ষকে এভাবে এগিয়ে আসতে দেখে মেঘের বুকের ভেতরটা দড়ফট করে উঠল। সে ভয়ে ভয়ে এক পা করে পেছাতে লাগল। কিন্তু পেছাতে পেছাতে আর কতদূর যাওয়া যায়? মাত্র কয়েক গজ পেরোতেই তার পিঠ গিয়ে ঠেকল বাসর ঘরের সেই সুসজ্জিত খাটের শক্ত কাঠের পায়ের সাথে। পালানোর আর কোনো পথ নেই। লাভের লাভ কিছুই হল না। মেঘালয়কে একদম কোণঠাসা করে ফেলে শীর্ষ এক ঝটকায় হেঁচকা টান দিয়ে তাকে নিজের একদম বুকের কাছে টেনে আনল। মেঘ পুরো স্তম্ভিত হয়ে গেল। তার নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড়। কিন্তু তার চেয়েও বড় ধাক্কাটা সে খেল ঠিক তার পরের মুহূর্তেই। ল্যাভেন্ডার শাড়ির আলগা আঁচলের ফাঁক গলে শীর্ষর সেই বড়, শক্ত আর উষ্ণ হাতটা সরাসরি গিয়ে থামল মেঘের উন্মুক্ত, ফর্সা পেটের উপর, ঠিক সেই কুচকুচে কালো তিলটার উপর। শরীরের সংবেদনশীল জায়গায় এমন আচমকা ও কড়া পুরুষের স্পর্শ পেয়ে মেঘের পুরো শরীর কেঁপে উঠল। সে ভয়ার্ত চোখে তাকিয়ে তোতলাতে তোতলাতে বলল, কি করছেন আপনি? আমার পেটে হাত দিচ্ছেন কেন? শীর্ষ একটুও সরল না, বরং মেঘের কানের একদম কাছে নিজের মুখটা নামিয়ে আনল। তার তপ্ত নিঃশ্বাস মেঘের গলায় আছড়ে পড়ছে। পেটের উপর হাতের চাপটা সামান্য বাড়িয়ে সে একদম ফিসফিস করে ধারালো গলায় বলল, বিকজ আই লাভ ইয়োর নেভেল। অ্যান্ড আই ওয়ান্না প্লে ইন আ ফুটবল ওয়ার্ল্ড কাপ উইথ ইউ। ক্যান ইউ এনজয় দিস গেম?
শিষ্যর মুখের সেই পরিচিত শব্দগুলো শোনামাত্রই মেঘের মাথার ভেতর যেন ১০০টা সাইরেন একসাথে বেজে উঠল। দুনিয়ার সব আলো যেন এক পলকে দপ করে নিভে গেল। সে এবার ১০০ ভাগ নিশ্চিত হয়ে গেল যে সে আর মেঘালয় নেই, মেজর কার্দারের খাঁচায় বন্দি এক চিলতে শিকার মাত্র। সে কাঁপতে কাঁপতে অস্ফুট স্বরে জিজ্ঞেস করল, আপনি বুঝে গেছেন সব কিছু? শিষ্যর ঠোঁটের কোণে এক শয়তানি ও তৃপ্তির হাসি ফুটে উঠল। সে মেঘের চোখের দিকে সোজাসুজি তাকিয়ে বলল, তোমার কি মনে হয় মেঘালয়া, আমি ঘাসে মুখ দিয়ে চলি? বাংলাদেশ আর্মির একজন মেজর আমি। তুমি আমায় অমন হট অ্যান্ড বোল্ড পিকচার পাঠাবে, টেক্সট করবে, আর আমি আমার এই হবু প্লেমেটকে চিনতে পারব না, সুইটহার্ট? সুইটহার্ট শব্দটা মেঘের কানের পর্দা ভেদ করে মগজে পৌঁছানো মাত্রই তার চোখের সামনে বাসর ঘরটা বনবন করে ঘুরতে লাগল। ভয়ের পারদ যখন সর্বোচ্চ সীমায় পৌঁছায়, মেঘের মস্তিষ্ক তখন একটাই শর্টকাট চেনে। কোনো কথা নেই, বার্তা নেই, সে সত্যি সত্যি শীর্ষর শক্ত বাহুবন্ধনের মাঝেই চোখ উল্টে ঢলে পড়ল। হুট করে মেঘের শরীরটা এভাবে নিথর হয়ে যাওয়া দেখে শীর্ষর কপাল কুঁচকে একাকার হয়ে গেল। সে বিরক্তিতে নিজের চিবুক শক্ত করে মেঘের দিকে তাকাল। এ কি মেয়েরে খোদা! এ খালি ধপাস থপাস আর কপাস করে অজ্ঞান হওয়া ছাড়া দুনিয়ার আর কিছুই বোঝে না। ন্যাকা একটা! ইচ্ছে তো করছে এখনই কেটেকুটে পদ্মার পানিতে ভাসিয়ে দিতে। শীর্ষ আর মেঘের ওই ভারী শরীরটা ধরে রাখার কোনো চেষ্টা করল না। সে এক প্রকার ঠাস করে মেঘকে বাসর ঘরের ফ্লোরের উপর ফেলে দিল। মেঝেতে নিথর হয়ে পড়ে থাকা মেঘের দিকে তাকিয়ে সে নিজের মেজাজ আর ধরে রাখতে পারল না। চ্যাত করে উঠে শার্টের হাতাটা আরও উপরে গুটিয়ে বলল, থাক তুই এখানে, ময়রা পয়রা থাক। অচেনা আইডিতে অমন হট ছবি আর মেসেজ পাঠাবার পারিস, আর এখন সত্যটা সামনাসামনি মানবার পারিস না? উফাফ, এ কোনো আজব মেয়ের চক্করে পড়লাম রে বাবা। নতুন বরবু এসে বাসর ঘরে ঢুকবে কি, উল্টো সেখানে মেঝের উপর হাত পা ছড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকা মেঘালয়কে নিয়ে সবাই তুমুল হুলস্থুল আর টানাহেচড়ায় ব্যস্ত। কেউ মাথায় পানি ঢালছে, কেউ হাত পায়ের তালু ডলে দিচ্ছে, আর কেউ বাতাস করতে করতে অস্থির। মেয়ের এমন কাণ্ডকারখানা দেখে মেঘের মা আলেয়া বানুর মেজাজ একেবারে সপ্তম আকাশে চড়ে গেল। তিনি কপালে হাত দিয়ে কিছুক্ষণ নিজের কপাল চাপড়ালেন, তারপর রাগে গজগজ করতে করতে ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা তার নিরীহ গোছের স্বামী অর্থাৎ মেঘের বাবাকে লক্ষ্য করে একেবারে খেকিয়ে উঠলেন। শুনো মাস্টার, তোমার এই হাবাইত্যা আর মায়ারে নিয়ে আমি আর পারমু না। দিন দিন মাথায় চড়ে বসতাছে। বেদ্যপ ৪২ একটা। কোনো কাম নাই, কাজ নাই, এখন কোনো আকাজ করতে যাইয়া ঘরের মধ্যে এমনে অজ্ঞান অইছে শুনি? তোমার আদরের মাইয়া, এখন তুমিই সামলাও বাপু। আমারে আর এই আবদের মধ্যে টানিও না গ। আলেয়া বানুর এমন ঝাঝালো চিল্লানিতে ঘরের বাতাস আরও গরম হয়ে উঠল। বেচারি মাস্টার মশাই বুয়ের ধমক খেয়ে চশমাটা নাকের উপর ঠিক করতে করতে অপরাধীর মতো মেঘের দিকে তাকিয়ে রইলেন। তিনি কেবল একটা দীর্ঘশ্বাস ফেলে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। চশমার কাচটা আঙুল দিয়ে সামান্য ঠিক করে তিনি মেঘের ফ্যাকাশে মুখের দিকে চেয়ে রইলেন। আলেয়া বানুর এই রণচণ্ডী রূপ দেখে তার ছোট বোন পিঙ্কু এগিয়ে এলেন। তিনি আলেয়া বানুর হাতটা ধরে একটু শান্ত করার সুরে নরম গলায় বললেন, আহা বড় আপা, তুমি শুধু শুধু এই আনন্দের দিনে ওরে এভাবে বইকো না তো। ও তো এখনও ছোট মানুষ, বোঝে না কিছু গু। পিঙ্কুর কথা শুনে আলেয়া বানুর মেজাজ যেন আরও এক কাঠি চড়ে গেল। তিনি হাত নেড়ে ঝালো গলায় বলে উঠলেন, কিসের ছোট মানুষ শুনি? আজ যদি ওরে ধইরা বিয়া দিয়া দেই তবে কাইল ও এক বাচ্চার মা হইব। ওই বুঝি এখনও ছুডু? এই বয়সে আমি ঘর সংসার সামলাইছি, আর উনি বাসর ঘরে আইসা থপাস করে অজ্ঞান হয়া পয়রা আছে। থং কত! আলেয়া বানুর এই কড়া কথার জবাবে এবার শিউলি বেগম, শীর্ষর মা, মাথা নেড়ে না বোধক উত্তর দিলেন। তিনি মেঘের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে শান্ত কিন্তু দ্বিগলায় বললেন, আলেয়া আপা, আপনি এই পরিস্থিতিতে শুধু শুধু মেঘমাকে এভাবে বকছেন। আমার তো মনে হয় মেয়েটা কোনো কিছু দেখে খুব ভয় পেয়েছে। বকাচকা পরে কইরেন, আগে ওরে সুস্থ করে তুলুন তো গু। শীর্ষর মা শিউলি বেগমের মতো একজন সম্মানিত আর শান্ত মানুষের মুখে এমন কথা শুনে আলেয়া বানু এবার আর কথা বাড়াতে পারলেন না। তিনি মুখটা কালো করে চুপ করে গেলেন। এদিকে মেঘের বড় ভাই নোমান আর অব্র এই দুই যুবকের কাউকেই আপাতত এই হুলস্থুলের মধ্যে ঘরে দেখা যাচ্ছে না। বিয়েবাড়ির কোনো এক জরুরি কাজের তদারকি করতে দুই ভাই মিলে একটু আগেই গেটের বাইরে গেছে। এদিকে ঘরের এক কোণে থাকা সোফাটায় নতুন বরবু নীরব আর তিথি এতক্ষণ ধরে একদম চুপচাপ আড়ষ্ট হয়ে বসে আছে। বাসর রাতের রোমাঞ্চ তো দূরে থাক,
মেঘালয়ের এই নাটকীয় কাণ্ডকারখানা আর মেজর শিষ্যর রাগী রূপ দেখে বেচারাদের নিজেদেরই যান যাওয়ার জোগাড়। বরবুয়ের সাজে বসে থাকলেও দুজনেই যেন ভয়ে কাচুমাচু হয়ে আছে। ওদের এই করুণ অবস্থার দিকে তাকিয়ে শীর্ষ এবার তার গম্ভীর কণ্ঠস্বরটা একটু নরম করল। ঘরে থাকা বাকি আত্মীয় স্বজনদের দিকে তাকিয়ে সে শান্ত কিন্তু দুই গলায় বলল, আপনারা তিথি আর নীরবকে নিয়ে ওদের বাসর ঘরে দিয়ে আসুন। বেচারাদের আজ নতুন জীবন শুরু, শুধু শুধু এই ঝামেলার মধ্যে আটকে রাখার কোনো মানে হয় না। আর ওই পিচ্চি মেয়েকে আমি সামলে নিচ্ছি গ। গল্পের নাম মেজর কারদার। লেখিকা ফিনারা ঝুমুর।